আসসালামু আলাইকুম। বিনিয়োগ ইন বিডি স্টক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের আজকের ভিডিওতে আমরা মার্কেটের কিছু স্টক নিয়ে আলোচনা করব এবং মার্কেটের কি অবস্থা সেটা নিয়ে আলোচনা করব। তো আজকে হচ্ছে 6 মে বুধবার এবং চলুন আমরা আজকে মার্কেটটা দেখি। প্রথমেই জানিয়ে রাখি, এখানে স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। যদি আমার সাথে যোগাযোগ করতে হয়, কোনো কিছু দরকার হয় আমাকে মেসেজ দিতে পারেন। আর আপনারা জানেন আমার একটা পেইড মান্থলি গ্রুপ আছে যেখানে আমরা নিয়মিত স্টক নিয়ে আলোচনা করি, স্টক সাজেশন করি এবং কোন স্টক বাড়তে পারে, কমতে পারে বা আপনার পার্সোনাল স্টক থাকলেও সেটা নিয়ে কথা বলে থাকি। সো চাইলে জয়েন করতে পারেন। আর আপনার যদি কোনো স্টক নিয়ে জানার ইচ্ছা থাকে তাইলে আপনি ইউটিউবে কমেন্ট করেন, তাইলে আমি কমেন্ট দেখে দেখে চেষ্টা করবো উত্তর দেওয়ার। কারণ পার্সোনালি অনেক মানুষ মেসেজ দেয়, যে কারণে পার্সোনালি মেসেজ রিপ্লাই দিতে সময় লাগে, আসলে আমার দ্বারা সম্ভব হয় না। তো চলুন প্রথমে দেখি মার্কেটটা কি ঘটলো আজকে। 767 কোটি টাকা মোটামুটি ভলিউম হয়েছে এবং মার্কেট আজকে প্রায় 18 পয়েন্ট মাইনাস হয়েছে এবং এখানে অনেক কোম্পানি লাল আমরা দেখতে পাচ্ছি এবং আজকে টেক্সটাইলের একটা রমরম অবস্থা ছিল, টেক্সটাইল বাড়ছে। আপনারা যদি খেয়াল করে দেখেন মার্কেট কিন্তু নিয়মিত প্রতি 3-4 দিন পর পর 5 দিন পর পর সেক্টর সুইচ করতেছে। অর্থাৎ আমরা গত মাসে ইঞ্জিনিয়ারিং সেক্টরের কিছু আপমুভ দেখছি, ইন্স্যুরেন্স দেখছি, সো আবার লপেট দেখলাম, এখন কিন্তু টেক্সটাইল বাড়লো আজকে। মাঝখানে ফার্মা কয়েকটা আইটেম বাড়ছে, আজকে কিন্তু টেক্সটাইলের বেশিরভাগ বাড়ছে। তো নিয়মিত আপনি যদি সেক্টর সুইচ করতে না পারেন অথবা সবচেয়ে মার্কেটে ভালো সেক্টর ওইরকম 3-4টা যদি আপনার পোর্টফোলিওতে না থাকে তাইলে কিন্তু প্রফিট করাটা কঠিন মার্কেটে। সো প্রথমেই তাইলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি অনেক দেখেন এখানে মালিক স্পিন, এই যে সবগুলা টেক্সটাইল সেক্টর থেকে বেশিরভাগ সবুজ, সব টেক্সটাইল সবুজ। আর এর ঠিক উল্টা ইন্স্যুরেন্স সব লাল। অর্থাৎ ইন্স্যুরেন্স থেকে বের হয়ে আপনি টেক্সটাইলে গত 3-4 দিন আগে ঢুকতে পারতেন, তাইলে কিন্তু আজকে আপনার টেক্সটাইলে একটা প্রফিট থাকতো। এবং আবার দেখবেন এই টেক্সটাইলে কদিন পর লাল হবে, হয়তো ইন্স্যুরেন্স সবুজ হবে, ইন্স্যুরেন্স সবুজ বা ইঞ্জিনিয়ারিং সবুজ হবে বা ফুড অ্যান্ড এলাইট, কিছু না কিছু বড় সেক্টর একটা সামনে আসবে। ব্যাংক তো আপাতত আশা করি না, ব্যাংকের অবস্থা খারাপ, ব্যাংক থেকে যত দূরে থাকতে পারবেন তত ভালো। লাইফও দেখেন, লাইফ সবগুলা লাল। এর কারণ কি, ওই যে ইন্স্যুরেন্স লাইফ দুইটা থেকে যে টাকাটা বের হয়েছে, যে স্মার্ট মানি বের হয়েছে, তারা তখন টেক্সটাইল ঢুকে গেছে। তো এই সুইচিংটা জানতে হবে, এই সুইচিংটা বোঝাটা খুবই জরুরি। ইন্ডেক্সটা যদি আমরা দেখি, দেখেন ইন্ডেক্স গত কয়েকদিন থেকে একই জায়গার মধ্যে ঘোরাফেরা করতেছে। ইনফ্যাক্ট ইনফ্যাক্ট এই যে সর্বশেষ 26 এপ্রিল, এরপর কিন্তু ইন্ডেক্স আর বাড়তে পারে নাই। প্রতিদিন উপরে হালকা উঠে মানুষ কিনে, এরপর নেমে যায়, কিনে মানুষ নেমে যায় এবং এরপর মানুষ ধরা খায় বসে থাকে। আপনি জাস্ট গতদিন দেখেন, গতদিনের ক্যান্ডেলটা যদি দেখেন, এখানে আপনি দেখবেন প্রায় 5302 পয়েন্টে অনেকে স্টক কিনছে, কিন্তু এরপর মার্কেটটা নেমে 5248 চলে আসছে। এখানে প্রায় 50 পয়েন্ট মাইনাস, অনেকেই উপরে কিনে কিন্তু এই জায়গায় আটকার সম্ভাবনা আছে। এখানে যারা কিনছে 5355-তে, তারাও কিন্তু এখন হাউতাস করতেছে। তাই ইন্ডেক্স দেখে আপনার চলবে না, ইন্ডেক্স নির্ভর স্টক থেকে একটু দূরে দেখে কোনগুলা ইন্ডেক্সের বাইরেও বাড়ে, কোনগুলা ইন্ডেক্স নামলেও খেলা দেখাতে পারে, ওইরকম স্টকে থাকতে হবে। আজকে যে এখানে স্টক অনেকগুলো হোল্ড হয়েছে, বাড়ছে, এগুলো কিন্তু ইন্ডেক্স নির্ভর না, ইন্ডেক্স নামলেও দেখেন এই স্টকগুলো বাড়তেছে। ওই রকম স্টক যদি আপনি সিলেক্ট করতে পারেন তাহলে কিন্তু আপনার প্রফিট আসবে। এবং তারই ধারাবাহিকতায় গত 29 এপ্রিল বুধবার কিন্তু আমি আমার গ্রুপে জানিয়ে দিয়েছিলাম যে মার্কেট একটা রেজিস্ট্যান্স জোনে এইখান থেকে নামতে পারে। তাই এই জায়গায় আপনার দাম বেড়ে যাওয়া, গত কয়েক মাসে বেড়ে যাওয়া স্টক এন্ট্রি নিয়ে না, ধরা খাওয়ার সম্ভাবনা আছে, স্পেশালি যেগুলো লাফে লাফে বাড়ছে। এবং ব্যাংকগুলো কিন্তু দেখেন, ব্যাংকও বলে দিচ্ছি, ব্যাংক বেশিরভাগই নামবে। তো এরকম জায়গায় ব্যাংকে থাকা উচিত না, ব্যাংক থেকে বের হয়ে যাওয়া উচিত ছিল আগে, এবং সময় পেলে ভবিষ্যতে ঢুকবেন, আরো 1-2 মাস পর ব্যাংকে ঢুকার চেষ্টা করবেন। আপাতত ব্যাংক নিয়ে লাফালাফি করে লাভ নাই। এবং ব্যাংক নামতেছে দেখেই মোটামুটি ইন্ডেক্স নামতেছে। তো এরকম জায়গায় উচিত হবে যে এই যে ইন্ডেক্স নির্ভর স্টক, দূরে থাকলে কিন্তু আপনি এখন লসে থাকবেন না, বা যেসব স্টক অলরেডি বেড়ে গেছে সেই স্টক থেকে একটু দূরে থাকা উচিত। এবং সেই জিনিসটা আপনার খেয়াল রাখা উচিত যেগুলো স্টক বাড়ছে। কেন আমি বললাম দূরে থাকতে, দেখেন লাভেলও মোটামুটি কিন্তু এখান থেকে একটা ভালো প্রফিট দিছে। প্রায় আপনি এখান থেকে যদি নিচে কিনতে পারেন এই জায়গায়, তাহলে এখান থেকে প্রায় আপনি 30% প্রফিট পাইলেন। এবং লাভেলোটা কিন্তু আমরাই সর্বপ্রথম জানুয়ারিতে বলে দিয়েছিলাম যে লাভেলো 6250 এর নিচে গেলে স্টপ লস, এবং বাড়লে 84 প্লাস মাইনাস পেয়ে যাবেন। তখন আমি জাস্ট গ্রুপে জানিয়ে দিয়েছিলাম, এবং ফেব্রুয়ারি মাসে পুরা স্টকটা আমি সাজেস্টই করি। এবং এটা আমি সবসময় বলি, আমি যখন গ্রুপ স্টক সাজেস্ট করি এই স্টাইলটা থাকে, এই ফরম্যাট, এই যে আপনার টিক চিহ্ন দিয়ে স্টকের নাম লেখা, বাই রেঞ্জ কত হবে, স্টপ লস কত হবে, টার্গেট কত হবে। এবং এই জায়গায় আমি কিন্তু আবারও বলছিলাম যে সবুজের দিন না কিনে লালের দিন যেটা পাবে কিনে নেন। এবং লাভেলো দেখা গেলো ফেব্রুয়ারি দিকে সময় লাগছে, অনেকে মাইন্ডও করছেন, রাগারাগিও করছেন, আমি নিজেও বিরক্ত ছিলাম যে এতদিন কেন লাগছে স্টকটায়।
এবং লাভেলটা সময় লাগাইলেও আসলে একই মানে এই জায়গাটায় গেল এবং 83-84 প্লাস মাইনাস গিয়ে এখানে 89 পর্যন্ত গেছে, পারফেক্ট সেল দেওয়ার সুযোগ ছিল। এবং এই কথাটা আমি বলি যে আমরা অ্যানালিসিস আসলে ভুল করি না, সময় লাগে, সময়টা আসলে ধরা আসলে ইম্পসিবল, সময় ধরার কোনো অ্যানালিসিস নাই, কোনো রুলস নাই, বাট স্টকটা আপনি কিনে প্রফিট নিয়ে বের হতে পারবেন, ওইরকম মার্কেটের সুযোগ এনাফ আছে। আপনি যদি বলেন 1 বছর 2 বছর 3 বছর থেকে ভাই আমি প্রফিটে না, এটা আসলে ভুল। তো দেখেন এখানে স্টকটা দিল, এরপর এই জায়গায় যখন মার্কেট রেজিস্ট্যান্সে আছে, মার্কেট নামার সম্ভাবনা, স্টকটাও প্রফিট দিছে, এই জায়গায় এসে লাভে কেনাটা আসলে ভুল। এখান থেকে কি বাড়তে পারে, বাড়তেই পারে ভাই, কিন্তু আমি যখন রিস্কি পজিশনে আমি ট্রেড করবো কেন? আমি বুঝতেছি এখান থেকে মার্কেট নামবে, আমি এটাও বুঝতেছি এই স্টকটা এখান থেকে ভালো একটা প্রফিট দিছে, এখন নামার সময়, এরকম জায়গায় স্টকে আমার ঢোকা উচিত না, ওইটাই আমি সবসময় বুঝাইতে চাই। কিনেন, এটা আরো পরে নামলে কিনেন, হইতে পারে এই যে 75-76 এই জায়গা থেকে স্টকটা ঘুরতে পারে, যদি ঘুরে তাহলে হয়তো আবার একটু উঠবে, কিন্তু এই জায়গাটা ক্রস করা আমার মতে একটু কষ্ট হবে মার্কেটের জন্য, স্টকের জন্য। এই জায়গাটা এখানে অনেক সেল গেছে, এই জায়গাটা ক্রস করা কষ্ট হবে, তাই একটু খেয়াল রাখবেন। রানার অটোটাও আমার মতে সিমিলার জিনিস, যে এখানে ব্রেকআউট করার পর এটা কিন্তু ভালো একটা গেইন দিছে এবং এখন আসলে নামার উচিত। এই জায়গায় স্মার্ট মানি কিছু সেল দিছে, এই জায়গাটাও সেল দিছে, এইগুলো জায়গায় দেখেন উঠতে পারতেছে না, উঠে নেমে আবার উঠে আবার নামলো, আবার উঠে আবার নামলো, আবার উঠে আবার নামতেছে, এই জায়গাটা আসলে ভালোই সেল যাচ্ছে। আমার মতে এখানে কেনাটা রিস্ক, আমার মতে ব্যাপারটা বোঝে না, রিস্কি পজিশনে আমি আবারও বলি আমরা কিনতে চাই না, এই জায়গাটায় কিনা রিস্ক। আপনার অন্তত নেমে যদি এই দিকে আসে, 30-এর দিকে আসে, 32-এর দিকে আসে, হয়তো দেখতে পারেন, কিন্তু আগ বাড়ায় এই জায়গায় যেখানে আপনি বুঝতেছেন সেল যাবে, গতবার দেখেন এই জায়গাটাই কিন্তু গতবার সেল গেছে, সিমিলার জায়গায় আবার সেল যাচ্ছে, তো এটা তো মানে বোঝা যাচ্ছে। আরো বড় খেয়াল করেন, দেখেন এইখানে এত কম ভলিউমে এই জায়গায় রিজেক্ট খাইছে, এইখানে এর চেয়ে বেশি ভলিউম, স্টিল এই জায়গায় ব্রেক করতে পারতেছে না, মানে এই জোনটা সে ভাঙতেই পারতেছে না। অর্থাৎ কি স্মার্ট মানি রেডি এখানে আসলেই সেল দিবে, স্মার্ট মানি আগে থেকে মাথায় সেট যে এইখানে অনেক দাম, এনাফ লাভ পাইছি, ওরা এখানে কিনছে, এখানে কিনছে, স্মার্ট মানি চিন্তা হচ্ছে এইখানে এখানে এই যে সেম জায়গা থেকে কিনছে, তো তাদের টার্গেট হচ্ছে এইখানে গেলেই একটা সেল দিয়ে আমরা প্রফিট নেই। এরপর চলুন আমার একটা ভিডিওতে, লাস্ট একটা ভিডিওতে একটা কমেন্টের নিয়ে একটু কথা বলি, সেটা হচ্ছে হাবিবুর রহমান ভাই কমেন্ট লিখছেন যে ভাই আপনারা দাম বাড়লে সেইটা নিয়ে মিথ্যা কথা বলেন, উনিও তাই করেন, একটা পেইড গ্রুপ জয়েন করেন, ধরেন জয়েন করার ফোন দিই বাটপারি এই সেই অনেক কিছু বলছেন, আমি সব কিছু বলতে চাই না, লেখাই আছে, চাইলে পড়তে পারেন। তো প্রথমে ভাবছিলাম আমি কমেন্টে কিছু লিখবো, আমি এসব কমেন্টে বেশি টাইপ করতে পছন্দ করি না ভাই, আমার এই সময়ও নাই, এই ধৈর্য নাই, দেখবেন কমেন্টে আমি উত্তর দিই চেষ্টা করি এক লাইনে, অনেকে বলেন ভাই একটু লম্বা করে লিখে বুঝান, আমিও সময়ই পাই না, যে কোনো কমেন্টে উত্তর দেই না, আমি ভিডিওতে বলে দিই, কারণ লিখলে টাইম বেশি লাগে, বললে সেটা কম টাইমে বলা যায়। তো চাইছিলাম কমেন্ট করতে, যে আমার গ্রুপেরই দুজন ভাই উত্তর দিয়ে দিলেন, এবং বাস্তবতা দেখেন ওনাদের না আমি চিনি না ওনারা আমাদের চিনে, জাস্ট আমার কাজ দেখে ওনারা মানে সঠিক উত্তরটা দিয়েছেন। এবং আপনাকে আমি বলবো, দেখেন ভাই বাস্তবতা হচ্ছে, হ্যাঁ আমাদের লাইনে বাটপার অনেক আছে, এনালাইসিস বাটপারই অনেকে করে, এবং এনালিস্টরা আসলে ঠিক বাটপার না, আমি বলবো এই লাইনে যারা বাটপার তারা মানে এনালিসিস হিসেবে নিজেকে উপস্থাপন করে, দেখা যায় সে এনালাইসিস জানে, আপনি তাদের কোনো রুলস মেনটেন নাই, কোনো লজিক মেনটেন নাই, তারা জাস্ট র্যান্ডম আপনারা বলবে এটা কিনেন, তারা র্যান্ডমলি আপনাকে বলবে এটা কিনেন, এবং র্যান্ডমলি বলবে সেল দেন, তাদের কোনো মানে নিয়ম কানুন নাই। তো এরকম অনেকেই বাটপারি করে, কিন্তু আপনার টার্গেট হচ্ছে কে সত্য কে মিথ্যা এটা ধরা। আপনার যদি মনে হয় আমার সাথে চলে, আমাকে দেখে যে আমি মিথ্যাবাদী বাটপার করি, তাহলে ঠিক আছে, ভেরি গুড, আপনি বলেন, কিন্তু আপনি তো আমার সাথে চলেনই নেই। তো আমি ভাই অন্তত এই কাজ এই লাইনে করতেছি না, আমার ইচ্ছাও নেই। তো আমি বলবো আপনি না জেনে এই কথাগুলো বলা বেকার, এটা হচ্ছে জাস্ট, এবং শুধু এটা না, আপনি অনেক জায়গায় কমেন্ট করছেন, আরো দেখেন এখানে আরেকজন, এখানেও আপনি লিখছেন বিশ্ব বাটপার, এছাড়া আরেকজন মানুষ কমেন্ট করছে, তার এখানে লিখছেন বিশ্ব চাওয়াজ বাটপারি। সো এর মানে একই কমেন্ট বারে বারে কমেন্ট করার মিনিংটা কি? আপনার আসলে আমার উপর হিংসা বা রাগ, যে এর যেখানে পাবো দুইটা মারি। সো আলটিমেটলি হিংসা করে ভাই কোনো লাভ নাই, এই লাইনে আপনার মানে আপনার বন্ধুকে শত্রুকে এটা জানা খুব জরুরি। আমরা আসলে আপনার শত্রু না, আমরা বাজারে যে 4-5 জন অ্যানালিস্ট আসি একটু ঠিকঠাক অ্যানালাইসিস করি, আমরা কেউই আপনার শত্রু না, আমাদেরকে আপনার শত্রু ভেবে আসলে নিজেরই লস, এছাড়া আর কিছু করার নাই। এছাড়া সবচেয়ে বড় জিনিস কি? সবচেয়ে বড় জিনিস হচ্ছে সব লাইনে বাটপার আছে, আপনি নিজে নিজে বুঝে শুনে সেটা চলতে হবে। আপনি একটা কাপড় কিনতে চান, কাপড় কিনতে যাবেন, আপনি দোকানে বলবে ভাই আমার কেনা দাম 1000, আপনারা যান 1000-এ দিয়ে দিলাম, এর নিচে আমি সেল করতে পারবো না। এখন আপনি বলবেন না ভাই সম্ভব না, আমি 500 দেন, সে বলবে ভাই আমার কেনা দামই 1000, 1000 নিচে আমি আর পারবো না। আপনি 500 বলে দোকান থেকে বের হয়ে যাবেন, শেষে বলবে ঠিক আছে ভাই নিয়ে নেন। তো এই জায়গায় দেখেন সে মিথ্যা কি বললো, সে বললো তার কেনা দাম 1000, 1000 যে সেল দিতেই পারবে না, অথচ সে আপনার 500 দিতেছে। আবার সেম জিনিসই আরেক দোকান, আপনি 1000 বলবে, ও আপনি 900 বলে আসবেন, ছাড়বে না, সে বলবে ভাই ফিক্স প্রাইস আমার তো সম্ভবই না, 1000। তো এইটার অর্থাৎ কি, প্রতি লাইনে প্রতি সেক্টরে প্রতিটা কাজে বাটপার মানে
চাপাবাজ মিথ্যাবাদী আছে, আপনার কাজ হচ্ছে সেই মানুষগুলোকে ধরা, আপনার কাজ হচ্ছে সেইটা নিয়ে কাজ করা, আপনি নিজে বুঝে শুনে এটা করবেন, এছাড়া আসলে কিছু করার নেই। আর তাছাড়া দেখেন আমার এই যে বাটপাড়ি করে কি লাভ, আমার হচ্ছে বর্তমানে এই যে আমি দুইটা স্টক নিয়ে আজকে কথাই বললাম, লাভ এলো বা রানানোটো, আমার নিজেরও এটা নাই, আমার গ্রুপেরও এটা কিনেই নেই, তো আমার গ্রুপেরও যারা কিনছে সেল দিয়েছে। তো আলটিমেটলি এখানে আপনারা এই দুটো আমি সাজেস্ট আজকে কেন বললাম, এই দুটো আমি যে বললাম আমার বলে লাভ কি, আমার তো আসলে কোনো লাভ নেই, আমি জাস্ট পাবলিক যাতে ধরা না খায় এই জন্য এই দুটো নিয়ে আজকে আলোচনা করছি। যাই হোক, তো আচ্ছা এইখানে আরেকটা উত্তর দিই আমি, দেখেন এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, যে এক ভাই লিখছিলেন যে আপনার এটা কয়েক মাস আগে লিখছিলেন এটা, তো আমি তখন লাগছিলাম উত্তর ভুলে গেছি। তো ভাই লিখছিলেন যে আপনার পেইড গ্রুপে শেয়ার দিয়েছেন কিন্তু বর্তমানে প্রাইস নিচে চলে গেছে, এরকম শেয়ারের ভিডিও দেন, যেগুলো বেড়ে যায় সেগুলো দেন। তো রিসেন্টলি আসলে ভাই খুব বেশি শেয়ার নিচে গেছে এরকম আমার মনে পড়তেছে না, ফেব্রুয়ারি মার্চ এপ্রিল বেশিরভাগ স্টকই আমাদের মানে টার্গেট দিয়ে গেছে, আলহামদুলিল্লাহ টার্গেট দিয়ে গেছে, লসে যায় নাই। বাট স্টিল দুই একটা শেয়ার আগের আমি কথা বলি যেগুলো লসে গেছে, এবং আমি যেটা বলি এই কমেন্টে উত্তর দিচ্ছি যে আমাদের লাভ লস দুইটাই হয়, কিন্তু আমরা লস কম করে বের হয়ে যাই, লাভটা বড় করি। আপনার লাভ হলে তো কত পার্সেন্ট লাভ করলাম দেখেন, 30% লাভ হলো, লাভ দিছে। এছাড়া বিভিন্ন শেয়ার বিডিদাই ফুড রিসেন্টলি কিনছিলাম, আরও শেয়ার বিভিন্ন শেয়ার আমাদের 20%, 10%, 30% লাভ দেয়। স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স প্রায় 25% লাভ দিছে, এগুলো কিন্তু ভিডিও আছে, এগুলো আমরা কিনছি, ভিডিও আছে, আপনি দেখতে পারবেন। কিন্তু লসগুলো আমরা 4-5%-এর মধ্যে রাখি, অর্থাৎ আমার 5% লস হইলে একটা আমি 5% লস করছি, কিন্তু আমি দেখা গেল 5% একটা লস, একটা 4%, একটা 3%, এরকম করে 3-4টা মিলে আমার হয়তো বেশি 15% লস। এরপর এক শেয়ার আমি 20% লাভ, 30% লাভ, আমার তো সব লস উঠে আমি লাভে উঠে গেছি। এবং আপনি যদি মানে টেকনিক্যালি অ্যানালিসিস করে ফলো করেন, তাহলে আপনি লস করবেন এরকম শেয়ার অনেক কমই হবে, গ্যারান্টি লস কমই করবেন। এক তো আপনি লসের পরিমাণটা কম হবে, দুই হচ্ছে লসের সংখ্যাটা কম হবে, মাল্টিপল স্টকে আপনি লস করবেন না, এটা ইম্পসিবল। সো সেই হিসেবে আপনারা দেখাই। তো এই দেখেন একটা শেয়ার, এটা আসলে আমরা গত সেপ্টেম্বরে কিনছিলাম, সেপ্টেম্বর মাসের জন্য, এবং এই শেয়ারটা সেপ্টেম্বর যখন সাজেস্ট করি আমার বলা ছিল যে বাই রেট 82-তে, স্টপ লস 78, টার্গেট 100 এবং 140, এটা আমরা টার্গেট করছিলাম। এবং ওই সময় মার্কেট খুব ভালো ছিল, এই স্টকটা তখন বি ক্যাটাগরিতে ছিল, এবং অ্যানালাইসিস অনুযায়ী আমার কাছে মনে হয়েছে স্টকটা ভালো পজিশনে যাবে। এবং এই স্টকটা দেওয়ার মূল উদ্দেশ্য ছিল, অনেকে জিকিউ জিকিউ টাইপ একটা স্টক বলছিলেন, যেমন এখানে আমি বলছি যে জিকিউ, অনেকে বলছেন ভাই জিকিউর মতো স্টক দেন, তখন আমি অ্যানালিসিস করে এই স্টকটা খুঁজে বার করছিলাম, এবং বলা আছে যে এগুলো আইটেম দিতে ভয় লাগে, কারণ এগুলো রিস্কি স্টক, আমি টান দিয়ে ঢুকেই আবার টান দিয়ে বের হয়ে যাবো যদি দেখি নামতে আসে, কিন্তু আপনারা অনেকেই সেটা পারেন না। তবুও গ্রুপের বেশিরভাগ বড় লসের শিকার আমাকে নিয়মিত জিকিউ টাইপ স্টক বলার কারণে আমি রিসার্চ করে একটা স্টক আমার চোখে পড়তে দিছি, এবং ওই সময় অ্যানালিস্ট অনুযায়ী এটা বাড়ার কথা ছিল, কিন্তু এরপর বাড়ে নাই। এখন দেখেন আমি 82 টাকায় কিনছি, স্টপ লস আমার 78, তাই এখানে আমার ধরলাম স্টপ লস হইলে আমার লস কত খেয়াল করে দেখেন, এই যে 82, এই যেখানে আমি 82 ধরি, এই যদি আমি 82 ধরি, তাহলে আমার এখানে স্টপ লস 78-এ আমার লস হয়েছে আপনার 5%, এখানে 4.64, ধরলাম 5% লস। আমার 5% লস মানে 1 লক্ষ টাকায় আমার 5,000 টাকা লস যদি আমি বের হয়ে গেছি। এখন আপনি যদি এই জায়গায় বের হইতে না পারেন, তাইলে দেখেন আপনি কিনছেন 82-তে কিনে, তাহলে আপনার লসটা এখানে কতটুকু হয়ে গেল, আপনি 50% লস, এবং এখন কিছুটা রিকভার দিলেও আপনি এখনো 30% লসে আছেন, এবং সময়টা চলে গেছে আপনার প্রায় 244 দিন, আপনার 1 বছরের কাছাকাছি হয়ে যেতেছে। তো এইটা হচ্ছে প্রবলেমটা কোন জায়গায়, যে আমরা স্টপ লস নিতে চাই না। স্টক আমার নামে, আমার সব স্টক বাড়বে, আমি আবার বলছি এর কোনো গ্যারান্টি নাই, কিন্তু মোটামুটি আলহামদুলিল্লাহ মার্কেট যদি একটু মানে একান্ত বাজে না হয়, মার্কেট এই যে সেপ্টেম্বর থেকে নামছিল কি জন্য, বিভিন্ন যুদ্ধ হয়েছিল, তারপর তেলের নিয়ে সমস্যা ছিল, আপনার মার্জিন লোন সমস্যা ছিল, নির্বাচন হবে কি হবে না, এগুলো অনেক সমস্যার কারণে মার্কেট সেপ্টেম্বরের পর হঠাৎ ধুম করে নামা শুরু করে। এইটাই বলে ধরেন কালকে থেকে মার্কেট ধুম করে নামা শুরু করতেছে, নামলে আমার যে বর্তমান স্টক সেইগুলো তো স্টপ লস হিট করবে, স্টপ লস হিট করলে আমি 1,05,000, 10,50,000 লস করে আমি বের হয়ে যেতে পারবো। কিন্তু আমার সাথে কখনো এটা হওয়া উচিত না যে আমার 10 লাখ টাকার পোর্টফোলিও এখন 5 লাখ হয়ে গেছে, 10 লাখ টাকার পোর্টফোলিও এখন 3 লাখ হয়ে গেছে, এইটা তো আমার সাথে হওয়ার কথা না। আমার 50 লাখ টাকার পোর্টফোলিও এখন 20 লাখ হয়ে গেছে, এইটা তো আমার সাথে হওয়ার কথা না। এইটা তো এইটাই তো স্টপ লস, এইটাই তো আমাদের টেকনিক্যাল রুলস, এগুলোই তো আমরা মেনটেন করে চলি। এই যে একটা স্টক কিনতেছি, আমি কিন্তু কখনো একদিনে 3-4টা স্টক কিনি না, আমি একটা কিনছি, ওইটা কেনার পর আমি 2-3 দিন অবজার্ভ করবো ওই স্টকটা কি বাড়ে নাকি, ওই স্টকটা কি ঠিক আছে নাকি। আমি যদি দেখি ওই স্টকটা নেমে যাচ্ছে, আমার কিনা অফ। আমি যদি দেখি আমি প্রফিটে উঠতেছি, তখন ওই স্টকটা প্রফিটে 5-7% উঠার পর আমি আরেকটা স্টক খুঁজবো যে ঠিক আছে এখন আরেকটা ইনভেস্ট করি, অথবা এই স্টকে আমি কোয়ান্টিটি বাড়াবো। আমি প্রথমেই যে আমার কাছে আছে 5 লাখ টাকা, গিয়েই আমি 5 লাখ টাকা স্টাইল কাপ একদিনে 82-তে কিনে ফেলছি, আর এখন নামতেছে আমি বসে আছি,
ওইরকম কিন্তু আমরা না। আমি এটা স্টাইল ক্রাফট কি করতাম, আমি স্টাইল ক্রাফট হয়তো 82 কিনছি, আমি 200 আপনার 200 1000 দিব, এই 82 কিনছি 1000, 80 নামছে কিনছি আরো 1000, 77 78 নামছি স্টপ লসের দিক উপরে 78 79 আরো 1000 কিনছি, এরপর স্টপ লস হিট আমি সেল দিয়ে দিছি, এরপর স্টপ লস হিট করে নাই আবার বাড়া শুরু করছে, আবার গেছে 81 আমি আরো 1000 কিনছি, আমার তো সমস্যা নাই। এরকম করে করে 83 84 গেছে আমি আরো 1000 কিনছি। আমার যে বাই রেট একেবারে মার্কেটে সবার চেয়ে কমা আমি কিনবো, আর মার্কেটে বাড়লে সবার যে হাইয়েস্ট ভাই আমি সেল দিব, এই চিন্তা ভাবনাটাই মার্কেটে আমাদের লসের কারণ। লসের কারণটা কোন জায়গায়, এই মনে করেন আমি লাভেলও দিয়ে আপনার উদাহরণ দেই, মানুষের টার্গেট কি, যে ভাই আমাকে বলেন কোন দিন এই যে মার্কেট সর্বোচ্চ নিচে গেছে এই যে 61, ওই দিনটা আমার বলেন আমি যেন মার্কেটের সবার নিচে 61 টাকায় কিনতে পারি, আর যেদিন এই যে হাইয়েস্ট 89.40 ওইটা আমাকে বলে দেন, আমি যেন সবার চেয়ে হাইয়েস্ট 89.40 বেচতে পারি, মানে সবচেয়ে বেশি লাভ মার্কেট আমার করতে হবে, আমি একটা কম্পিটিশন আছি। এটা তো আমার কাজ না ভাই, কম্পিটিশনও তো আমরা নাই, আমাদের কাজ প্রফিট। আমার যেই 83 84 হয়ে গেছে আমি সেল দিয়ে দিব, এরপরে বাড়লে বাড়ুক এটা আমার টার্গেট না। আমি স্টকটা কেনার সময় কি চিন্তা করছি, একটু চিন্তা করেন, স্টকটা কেনার সময় কি টার্গেট থাকে, যে এই স্টকটা 83 84 টার্গেটে আমি কিনছি তো এই জায়গায় 83 84 টার্গেট, এখন আমার টার্গেট যখন মিট, আমার আর তো চিন্তার কিছু নেই, আর তো টার্গেট মিট করার পর আমি যে প্রত্যেকটা স্টক যে জিকিউ বলবেন হবে, প্রত্যেকটা যে ডমিনেজ হবে, এই আশা তো করে লাভ নাই। আর এই আশায় পড়তে পড়তে ডমিনেজ জিকিউ বলে কত সময় লাগছে এবং কতবার উঠছে নামছে। আপনি মার্কেটে একটা মানুষ দেখান যে নিয়মিত ট্রেড করছে, আমাদের মতো নিয়মিত ট্রেডে ব্যস্ত, সে জিকিউ বা ডমিনেজ কিনে বসে আছে ওই যে একটারে প্রথমে, কে ডমিনেজ, কয়জন মানুষ ডমিনেজ 10 টাকায় কিনে বসে আছে, আর কয়জন মানুষ জিকিউ বলবেন 100 টাকায় কিনে বসে আছে, আপনি খুঁজে বার করেন, একজনও পাবেন না। যদি মার্কেটে অ্যাক্টিভ ট্রেডার হয় যে নিয়মিত ট্রেড করে, একজনও পাবেন না, কারণ হিউম্যান সাইকোলজি, সে একটা স্টক কেনার পর বসে থাকতে পারে না, একটা স্টক কেনার পর প্রফিট হইলে সে সেল দিয়ে সুইচ করে, এটা হিউম্যান সাইকোলজি। তো এটা আপনি পাবেন না। হ্যাঁ হইতে পারে কেউ একজন কিনছে কিনে ভুলে গেছে, মার্কেটে নাই, গত 3 বছর মার্কেটে ছিল না, 2 বছর মার্কেটে ছিল না, সে হয়তো বাড়তে পারে, কিন্তু নিয়মিত যারা তার কখনো এটা এতদিন ধরে রাখতে পারবে না। তো এইটা হচ্ছে স্টাইল ক্রাফট দেখাইলাম যে ভাই দেখেন আমাদের স্টপ লসও হিট হয়, কিন্তু আমরা কম লসে বের হয়ে যেতে পারি, যেটা বেশিরভাগ মানুষ পারে না। মানুষ ফান্ডামেন্টাল করে অনেক বড় বড় স্টক কিনে, সেই বেডবিসি কিনে ধরা খাওয়া, সেই ওয়ালটন কিনে ধরা খাওয়া, রেনাটা কিনে ধরা খাওয়া, আপনার আরো অনেক স্টক আছে, জিপি, অনেক স্টকে ধরা খাওয়া। সো এটা হচ্ছে বড় জিনিস, মার্কেটে যে স্টক প্রফিট দেয় এবং সেটা যদি আপনি ধরতে পারেন সঠিক জায়গায়, তাহলে প্রফিট পাবেনই, মার্কেটে লস করার কথা না। এর প্রমাণ হচ্ছে এখানে আরেকটা স্টক, এটাও টেকনিক্যালি অ্যানালিসিস করে 3 জানুয়ারি আমি বলছিলাম যে 4250 বাই স্টপ লস 40, দেখেন স্টপ লস 40, টার্গেট প্রথমে এটা, সেকেন্ড এইটা, এবং দেখেন এটা 40-এর নিচে কি জীবনে গেছে, এটাই জানুয়ারি মাসে এই যে এই জায়গায় কিনছিলাম, এই যে জানুয়ারি মাসে এই জায়গায় কিনা ছিল 40-এর নিচে, আমি স্টপ লসটা 40 দেখাই কই, এই যে 40 এর নিচে জীবনেও যায়নি, ইনফ্যাক্ট এই নিচেও যায়নি। এখন প্রশ্ন হচ্ছে ভাই এটা কি আপনি তো অনেক আগে বলছিলেন এগুলা, অফকোর্স ভাই এটা ঠিক অনেক আগে বলছিলাম, এটা জানুয়ারি মাসের স্টক ছিল, আমি নিজেও এটাতে নাই, আমার গ্রুপেরও কেউ এখন আর এটাতে নাই, কারণ 3 মাস 2 মাস কে বসবে, আমরা নিজেও বসে থাকিনি। কিন্তু আমি এটা উদাহরণটা দিচ্ছি এই কারণে যে অ্যানালাইসিসটা কিন্তু ভুল ছিল না, অ্যানালাইসিস পারফেক্ট করছিলাম, একবারে বটম স্টক বাই করছিলাম, স্টপ লস হয় নাই, টার্গেট 46-50, এবং দেখেন ফেব্রুয়ারিতে আমি বলছিলাম প্রথম টার্গেট টাচ করেছে, এরপর পরবর্তী মুভ দিবে, সবাই নিবে, তবে এবার 50-এ থামবে না, হোল্ড করতে পারলে 60+ পাবেন, এটা কিন্তু বলা। এবং দেখেন এরপরটা কি হলো, এখানে কিন্তু জানুয়ারিতে আমি দুইটা টার্গেট দিয়েছিলাম 46-50 এবং 50, এবং দেখেন এখানে এই যে ফেব্রুয়ারি 19 ফেব্রুয়ারি এখানে 46-50 টাচ করে এটা 47 টাকা পর্যন্ত যায় এবং আবার নেমে আসে, এখানে সেল করার কথা ছিল, এখানে কিন্তু সেল করার কথা আমরা বলছি, ফার্স্ট টার্গেট টাচ করছে, এবং এর পরের বার দেখেন এরপর নেমে আবার একই জায়গায় কালেকশন চলছে, এই যে আমার বাই রেট 42-50, স্টকটা কিন্তু আবার দেখেন এই যে 42-50-43 এই জায়গায় ঘোরাফেরা করছে, করে পরবর্তী মুভে আবার 50-এ এসে সেল গেছে, এটা দেখেন সেকেন্ড টার্গেট, প্রথম টার্গেট সেকেন্ড টার্গেট 50-50-এ কিন্তু সেল গেছে, এবং এবার যদি এই জায়গাটা ক্রস করতে পারে তাহলে এটা কিন্তু 60 টাকা পর্যন্ত যাওয়ার সম্ভাবনা আছে, এই যে 60 এই জোন। সো যারা বলেন ভাই এনালিসিস মার্কেটে কাজ করে না, এগুলো বিশ্বাস করি না, এটা ভাই একান্তই আপনার ভুল, আপনি বিশ্বাস না করলে কিছু করার নাই। অনেক মানুষ এখনো মানে যে দুনিয়াটা হচ্ছে গোল না, দুনিয়াটা প্লেটের মতো, এইটার মতো সেই মতো, না মানলে আসলে কিছু করার নাই। বাট এই জিনিসগুলো যত তাড়াতাড়ি বিশ্বাস করবেন তত আপনি প্রফিটে পড়বেন। মার্কেটটা এখন পিওর অ্যানালিসিস নির্ভর করে, অফকোর্স 100% প্রতিদিন সব জায়গায় লাগবে না, কিন্তু ওই যে যে জায়গায় লাগবে না ওই জায়গায় আপনাদের মানি ম্যানেজমেন্ট করে লজিক্যালি চিন্তা করে চলতে হবে, আপনার কমন সেন্স কাটায় চলতে হবে, তাই দেখবেন লস খাবেন না। যেরকম কমন সেন্স আমি দেখাইলাম যে মার্কেট নামবে, আপনার স্টকও বেড়ে গেছে, ওই জায়গায় কেনার তো দরকার নাই, ওই জায়গায় যদি টেকনিক্যালি আমার মনে হয় বাড়বে তবু আমি কিনবো না, কমন সেন্স মার্কেট নামার চান্স আছে। সো সেম জিনিস এইখানেও যে চ্যানেল দেখেন আপনার প্রফিট দিয়ে গেছে। এরপর আরেকটা স্টক দেখেন, এটাও গত 11 এপ্রিল মাসের স্টক, আমাদের এপ্রিল মাসের বেশিরভাগ স্টকই মোটামুটি প্রফিট দিছে, লস কোনোটা করায় নাই, কেনা দামে হয়তো দুই একটা আছে।
তো এপ্রিল মাসের স্টক দেখেন, এটাও বিডি ফুড মার্কেটের হট স্টক, সবাই এটার জন্য পাগল। আমরা 18 টাকায় বাই করছিলাম এবং টার্গেট ছিল 23 প্লাস মাইনাস, এবং 11 এপ্রিল বাই করার পর এই জায়গায় 11 এপ্রিল এই জায়গায় বাই করছিলাম 18 প্লাস মাইনাস, এবং এই জায়গায় 23 প্লাস মাইনাস টার্গেটের দেখেন 22.60 টাচ করে আসছে। এবং 2 মে স্যাটারডে, অর্থাৎ এটা শনিবার ছিল 2 মে, 3 মে তো মার্কেট খোলা, 2 মে বলা ছিল যেহেতু তার ইপিএস খারাপ চলে আসছে এবং টেকনিক্যাল এখান থেকে স্মার্ট মানি বের হওয়ার চান্স আছে, তো এরকম জায়গায় আমি বলবো যে সেল দিয়ে দেন। যেহেতু আমি ইন্টারনাল নিউজ আমি জানি না, নিউজ যদি এটার বিডিটা ইন্টারনাল মানে গেমনার টেমনার অ্যাক্টিভ থাকে, ভালো করে নিউজ থাকে, এখানে যারা লিখছি একান্ত যদি লুকানো কোনো ভালো নিউজ না থাকে, নিউজ থাকলে তো বাড়তেই পারে, না থাকলে আমার মতে নামা উচিত, তাই এই জায়গায় সেফ থাকা উচিত। তো 3 মে যখন মার্কেট নামে তখন কিন্তু আমরা বলছি এসব রিস্কি পজিশনে সেল দিয়ে দে ভাই ভালো। এবং দেখেন 3 মে এই জায়গায়, এটা হচ্ছে 3 মে একের উপরে 22.60 দিকে সেল দেওয়ার কথা বলা ছিল, এবং এখানে মোটামুটি এখান থেকে এখানে 20 থেকে 25%, প্রায় এখানে 24.25 ধরলাম 22-23% এখানে প্রফিট করা কিন্তু ইজিলি সম্ভব হয়েছে। এবং এখান থেকে মার্কেট বা স্টক নামার চান্স আছে, যদি এখান থেকে বেড়ে যাওয়ার সমস্যা নেই, আমি তো একটা 25% প্রফিট পেয়ে গেছি, আর যদি নামে তাহলে তো আমার জন্য লাভ, প্রফিটটা হয়ে গেল। তো এই যে এই জায়গাটা হচ্ছে রিস্কি পজিশন, এখন এইখানে একটু রিস্ক ফ্রি থাকার জন্য সেলটা দিয়ে দিলাম। অফকোর্স আরো বাড়তে পারে, ইম্পসিবল না, যে কোনো স্টক ডমিনেট হইতেই পারে, কিন্তু আমার রিস্কের জায়গায় কেন থাকবো? তো এইগুলো হচ্ছে প্রফিট টেকিং জোন, কোন জায়গায় কিনতে হবে এটা বোঝা জরুরি। দেখেন কেনার পর আমাদের স্টপ লস ছিল 18, 16, 60, এই জায়গায় কিন্তু নামে নেই, উঠে ঠিকই এখানে নামছে, যখন এখানে নামছে অনেকে সেল দিয়ে বের হয়ে গেছে ভয়ে, কিন্তু আমরা সেল দেইনি, এরপর ঠিকই কিন্তু প্রফিট নিয়ে বের হইলাম। তো এরকম স্টক বর্তমানে আমাদের কিছু স্টক প্রফিটে আছে, এগুলার যখন খেলা শেষ হবে তখন জানাবো, আজকে আগে থেকে জানিয়ে রাখতে চাই না, যেহেতু এখনো আমাদের নিজের মানুষই কিনে রাখছেন। তো এইভাবে মানে মার্কেটে দেখেন, মার্কেট আপনি যদি বলেন যে ভাই মার্কেটে আমি দ্রুত প্রফিট চাই কালকে পরশু 3 দিনের মধ্যে 4 দিনের মধ্যে, সেটা হয়তো সম্ভব না, সেটা টাফ। কিন্তু আপনি যদি বলেন ভাই গত 1 বছর থেকে মার্কেটে আসি প্রফিট করতে পারিনি, তাইলে ভাই আপনি একান্ত ভুল অবস্থায় আছেন, আপনি একটা ভুল জগতে আছেন, আপনি জানেন না মার্কেটে কি চলছে। কারণ আমাদের স্টকগুলো দেখেন দিলেই যে বাড়ে না, বিডি ফুড দিছিলাম দিলেই কি বাড়ছিল, এখানে দিছিলাম একদিন বাড়ছে, পরে কিন্তু আর বাড়ে নাই। তো দিলেই বাড়ছে এরকম কিন্তু হয় কম, কিন্তু আমি যদি 1 মাস 2 মাস টাইম দেই, এই যে আজকেও দেখাইলাম 1 মাস 2 মাস 3 মাস টাইম দিলে সেটা কিন্তু ঠিকই প্রফিট দেয়। অর্থাৎ এই মার্কেটে আপনি আমাদের সাথে চলে যদি কোনো স্টক কিনেন বা টেকনিক্যালি বুঝে যদি কোনো স্টক কিনেন, তাহলে এটা লস খাওয়ার সম্ভাবনা না, লস খাওয়ার সম্ভাবনা অনেক কম, লস খাওয়ার কথা না। আর লস হইলেও আপনি, আমি তো বললাম আপনার লসটা 4-5% হওয়া উচিত, লাভটা 20% হওয়া উচিত। এই যে আপনাদেরকে আমি আজকে লাভেও দেখাইলাম, আমরা করলাম 25% মতো লাভ, 30% লাভ, এখানে বিডি ফুড 25% লাভ, প্রতিটা দেখেন 20-25%, কিছু কিছু 10%ও থাকে, কিন্তু লস তো করার কথা না। লস তো কোনো সময় 20% 30% যে ভাই আমি লস পড়ে গেছি আমার পোর্টফোলিও ছোট, এটা তো হওয়ার কথা না। তাই সর্বশেষ একটা কথা বলি, এই মার্কেটে প্রফিটেড স্টকের অভাব নাই, কিন্তু আপনারা বেশিরভাগই এখনো বসে আছেন ভাই নির্বাচন হইলে মার্কেট ভালো হবে। কই নির্বাচন হইলো কত মার্কেট আর ভালো হইলো? ভাই বিএসসির চেয়ারম্যান বদলালেই মার্কেট অনেক ভালো হয়ে যাবে, কত ভালো হবে? এগুলো নিউজের আশা করে কি লাভ? তফসিল দিলেই মার্কেট ভালো হবে, নির্বাচন দিলেই মার্কেট ভালো হয়েছে, কিন্তু সেটা কি একার আকাশে চলে গেছে? না, নির্বাচন দিলে আমরাও ভাবছিলাম মার্কেট ভালো হবে, কিন্তু একেবারে মানে এখন যেটা সেটাই আমাদের মতে ভালো, এই ভালোটা চাইছিলাম। একেবারে 6,000 চলে যাবে ওইটা চাই না, ওইটা করলে হবে কি সব স্টক বাড়বে, ট্রেডিং করা যাবে না। অথচ এখন কিন্তু ট্রেডিং করতে পারতেছি, এখন বিডি ফুড বাইসেল করলাম প্রফিট নিলাম, এখন হয়তো সায়াম টেক্স বাইসেল করবো প্রফিট নিব, এখন হয়তো আরেকটা স্টক কিনবো বাইসেল করবো, লাভেলো কিনলাম বাইসেল প্রফিট নিলাম, এখন এই যে সুইচিং ইন্স্যুরেন্স কিনলাম বাইসেল করলাম প্রফিট নিলাম, এই যে সুইচিং মার্কেট যদি এই জায়গাটায় ঘুরে এই সুইচিং করে প্রফিটটা খুব বেশি করা যাবে। তাই আমি বলবো যে এই মার্কেটে একা না ঘুরে কোনো অ্যানালিস্টের সাথে ঘুরেন, আমার সাথে ভালো লাগে না সমস্যা নেই, আরেকজনের সাথে যান, কিন্তু কারো না কারোর সাথে থাকেন। কারণ দেখেন আমাদেরকে আপনি মানে আমরা যেটা বলবো 100% না হোক, আমাদের কাছে আপনার পরামর্শ নিয়ে আসবেন, জানার যত আসবেন। আমরা তো মানে ভবিষ্যৎ দেখতে পারবো না, আপনি অসুস্থ হইলে কি করেন? একজন ডাক্তারের কাছে যান, পরামর্শ নেন, ডাক্তারের কাছে যাওয়ার পরও কেউ মারা যায়, সবাই যে বাঁচে এরকম না, তবুও তো পরামর্শ দিতে যায়। একটা মামলা কেস হইলে কি করে মানুষ উকিলের কাছে পরামর্শ নিতে যায়, উকিল যে তার কেস গ্যারান্টিড জিতাই দিবে এরকম কিছু না, কিন্তু পরামর্শ জানার জন্য কিভাবে কি করতে হয় যাইতেই হয়। সিমিলার জিনিস হচ্ছে আমি একজন ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার, আমি একজন পরামর্শক, আমি এই বিষয়ে জ্ঞান রাখি, এই বিষয়ে অনেক বছর ধরে কাজ করতেছি, পড়াশোনা সবকিছু আছে। সো আমাদের কাছে আপনারা আসবেন জানার জন্য, দেখার জন্য। এখানে আসলেই যে আপনি প্রফিট আর প্রফিট, লাভ আর লাভ আর লস জীবনে করবেন এরকম না। তবে এতটুকু বলতে পারি ইনশাআল্লাহ, কথা মানে যদি কথাটা শুনেন মেনে চলেন, তাহলে অন্তত আগের চেয়ে লস অনেক কমে আসবে, আস্তে আস্তে লাভে ওঠা শুরু করবেন। এটা কিন্তু অলরেডি পরীক্ষিত, এটা অলরেডি দেখাইলাম স্টাইল ক্রাফটে। আপনি স্টাইল ক্রাফট 80 টাকায় কিনে এখন 30 টাকায় সেল দিচ্ছেন, 20 টাকায় সেল দিচ্ছেন, 50 টাকায় বসে আছেন। আমি কিন্তু বের হয়ে গেছি, আমার মানুষও বের হয়ে যাওয়ার কথা, কারণ আমরা স্টপ লস মেনটেন করে চলছি। কারণ স্টপ লস আমরা এমন জায়গায় সেট করি যে এইখান থেকে স্মার্ট মানি বের হয়ে যাবে, আমরা ধরতে পারতেছি, আমরা বুঝতেছি।
ওইটা বুঝে আমরা স্টপ লস সেট করি যে এইখানে নিচে গেলে স্মার্ট মানি থাকার কথা না, এবং সত্যিই তো স্মার্ট মানি বের হয়ে গেল। এবং কেন ওই জায়গায় স্টপ লস দিল মনে আছে? কারণ স্টাইলক্রাফট জেডে যাবে, ইপিএস খারাপ দিলে ডিভিডেন্ড দিবে না, ডিভিডেন্ড না দিলে জেডে যাবে, এইটা স্মার্ট মানি জানতো বলেই তারা আগে বের হয়ে গেছে। বাকি পাবলিক দেখা গেল জানার পর বার হয়েছে, অনেক লেট করছে। তো আজকের জন্য এতটুকুই। দোয়া করব আপনারা ভালো করেন, আমার জন্য দোয়া করবেন, আর ভালো থাকবেন। কোনো দরকার হলে ইনশাল্লাহ জানাবো ইনশাল্লাহ। তো আজকের জন্য এতটুকুই। আসসালামু আলাইকুম।